অনেকেই ভাবছো যে সায়েন্স তো প্রচন্ড কঠিন, আমি কি সায়েন্স নিয়ে পড়তে পারবো? তাই 11 এবং 12-এ এমন ধরনের ছাত্রছাত্রীরাই বেটার করবে। এ ভাই তোর ওই নোটটা দে, ভাই তোর ওই নোটটা দে, সব আঁকড়ে নেওয়ার চেষ্টা করি, তারপর আঁকড়ে নিয়ে আমরা পুরো মাথা হ্যাং করে বাড়িতে বসে থাকি। সায়েন্স নিয়ে পড়ার বেসিক ক্রাইটেরিয়া হলো লাস্ট হচ্ছে ট্রাস্ট ইয়োরসেলফ। এটা না করতে পারলে এটাই লাস্ট অ্যান্ড ফাইনাল, মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট। সায়েন্স নিয়ে পড়াশুনো করে এমন মানুষ আছে যারা মিসাইল ম্যান হয়ে ওঠে, আবার সায়েন্স নিয়ে পড়াশুনো করে এমন মানুষ আছে যারা সিঁড়ির নিচে। যদি তোর ডাক শুনে কেউ না আসে তবে আমিনুর স্যার আসে রে। হাই এভরিওয়ান, এসওই বাংলাতে সবাইকে স্বাগত। বাংলার সবচেয়ে বিশ্বস্ত প্ল্যাটফর্ম তোমাদের জন্য, অর্থাৎ ক্লাস 11 এবং ক্লাস 12-এর প্রতিটি ছেলে মেয়ের জন্য আগুন জ্বালাতে চলেছে এবছর। প্রতি বছরের ন্যায় এবছরও তোমাদের ইউটিউবে কমপ্লিট ক্লাস তোমাদেরকে দেওয়া হবে, সেটা আমরা প্রতিজ্ঞা করলাম। এবং আজকে যে টপিক নিয়ে তোমাদের সাথে আলোচনা করব সেটা হচ্ছে যারা সবেমাত্র ক্লাস 10 থেকে ক্লাস 11-এ উঠেছো তাদের কাছে সায়েন্স কতটা কঠিন। অর্থাৎ অনেকেই ভাবছো যে সায়েন্স তো প্রচন্ড কঠিন, আমি কি সায়েন্স নিয়ে পড়তে পারবো? কতটা কঠিন সায়েন্স আসলে, কারা সায়েন্স নেওয়ার জন্য ক্যাপেবল, কোন ধরনের ছাত্রছাত্রীরা সায়েন্স নেবে, এই সম্পূর্ণ ব্যাখ্যা আজকে আমি তোমাদেরকে রাখতে চলেছি। আশা করছি যারা যারা এই ভিডিওটি দেখবে তারা একেবারে সম্যক ধারণা পেয়ে যাবে যে তোমার জন্য সায়েন্স নেওয়া বেটার হবে নাকি আর্টস বা কমার্স নিয়ে পড়া বেটার হবে। একদম প্রথমে শুরু করি যে এই কঠিন শব্দটা দিয়ে। কঠিন শব্দটা আসলে পৃথিবীতে কঠিন, তরল, গ্যাসীয়, এগুলো আমার সবসময়ের জন্য মনে হয় এই শব্দগুলো আপেক্ষিক, তার কারণ এগুলো পরিবর্তনশীল। দেখো, একটা বরফের টুকরো যদি কোনো মানুষ হাতে ধরে থাকে, সেই বরফের টুকরোটা তো কঠিন, কিন্তু কিছুক্ষণ ধরে থাকার পর সে তরলে রূপান্তরিত হয়, অর্থাৎ জলে পরিণত হয়, এবং আরো কিছুক্ষণ পর সে কিন্তু উবে যায় বা গ্যাসীয় হয়ে যায়। অর্থাৎ একটা পদার্থের যে তিনটে অবস্থা, কঠিন, তরল, গ্যাসীয়, ঠিক তেমন ভাবেই কিন্তু তোমার কাছে আজ যেটা কঠিন লাগছে সেটাকে তুমি তরল, গ্যাসীয় করে দিতে পারো বা সহজ করে দিতে পারো। কিভাবে করতে পারো সেগুলোই নিয়ে আজকে ব্যাখ্যা করব। তবে সর্বপ্রথম যেটা বলি সেটা হচ্ছে আমাদের সমাজে একটা খুব প্রচলিত ধারণা আছে। আমরা সব সময় আমাদের সমাজের যারা গুরুজন তারা বলে থাকে যে মাধ্যমিক দিয়েছিস তো সবে পুকুর পার করলি ভাই, নদীতে যা, সমুদ্রে যা। অর্থাৎ 11 এবং 12টা নদী আর সমুদ্র হচ্ছে গ্র্যাজুয়েশন বা ইঞ্জিনিয়ারিং বা ডাক্তারি পড়া। এভাবেই আমাদের সমাজে গুরুজনেরা মনে করে। কিন্তু আমি একটা কথা তোমাদেরকে বলি, যে ছেলেটা বা যে মেয়েটা পুকুরে প্রশিক্ষণ প্রাপ্ত, অর্থাৎ সঠিকভাবে পুকুরে সাঁতার কাটতে অভ্যস্ত এবং পুকুরে সাঁতার কেটে কেটে ইস্পাত, তাকে যদি নদীতে নামিয়ে দেওয়া হয় সে কিন্তু একটা নির্দিষ্ট সময় পর প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে যাবে এবং একটা নির্দিষ্ট সময় পর সে নদীও পেরোতে পারবে। এবং এই প্র্যাকটিসের মাধ্যমে সে সমুদ্র বা ইংলিশ চ্যানেল পেরানোরও ক্ষমতা রাখে। তাহলে সবকিছু অল অ্যাবাউট প্র্যাকটিস, অর্থাৎ প্র্যাকটিস প্রপার হলে তবেই কিন্তু সে পারবে। তুমি যদি এখন নদীতে না নেমে থাকো, তুমি যদি নদীর পার থেকেই শুধু এই পুকুরে না নেমে পুকুরের পার থেকেই শুধু চোঁচো করে ঘুরতে থাকো বা পুকুরের এক সাইডে বসে ধ্যান করতে থাকো, তাহলে কিন্তু তোমার ক্ষেত্রে পুকুর না নদী না সমুদ্র কোনোটাই পেরোনো সম্ভব নয়। তাই সেই ছেলে বা সেই মেয়ে পারবে যে অবশ্যই মাধ্যমিকের বেস ভালো রেখেছে, মাধ্যমিকটাকে খুব ভালো করে পড়েছে, তাহলে সে নিশ্চিতভাবে 11ও পারবে এবং নিশ্চিতভাবে 12ও পারবে। অনেকেই বলতে পারে স্যার বড় বড় ডায়লগ দেওয়ার আগে ক্লাস 10-এর ম্যাথ বইটা দেখুন এবং ক্লাস 11-এর বা 12-এর ম্যাথ বইয়ের ভলিউমটা দেখুন, তাহলেই বুঝতে পারবেন দুটো এক নয়। আমি বলছি দুটো একই। তার কারণ ক্লাস 11, ক্লাস 10 এবং ক্লাস 11-12-এর মধ্যে বইয়ের ভলিউম বেশি হতে পারে, কিন্তু তুমি যদি সঠিকভাবে পরিচর্যা করো, নিজেকে সঠিকভাবে প্র্যাকটিস করো এবং টাইম দাও, তাহলে তুমি ঠিক যেভাবে এই বইটাকে আত্মস্থ করতে পেরেছো একই রকম ভাবে এই মোটা বইটাকেও আত্মস্থ করতে পারবে, এটুকু কথা তোমাদেরকে দিতে পারি। এবার আমি সরাসরি চলে আসি যে তোমাদের জন্য কিভাবে তাহলে প্র্যাকটিস করতে হবে, কোন ফর্মুলাতে প্র্যাকটিস করলে বা কিভাবে ক্লাস 11-12-এ বেটার করতে পারে। আচ্ছা, ক্লাস 11-12-এ কোন ধরনের ছাত্রছাত্রীরা বেটার করবে? যারা হার্ডওয়ার্ক করে না, যাদের ট্যালেন্ট আছে না। ট্যালেন্ট এবং হার্ডওয়ার্ক এই দুটো মিশবে তবেই কিন্তু একটা ভালো কিছু তৈরি হবে। হ্যাঁ, শুধু হার্ডওয়ার্ক করেও ট্যালেন্টটাকে বাড়ানো যায়, কিন্তু শুধু ট্যালেন্ট থাকলে হার্ডওয়ার্ক না করলে কোনো কিছুই হবে না। তাই 11 এবং 12-এ এমন ধরনের ছাত্রছাত্রীরাই বেটার করবে যাদের যেটুকু ট্যালেন্ট আছে সেই ট্যালেন্টটুকুর সাথে সাথে
তারা তাদের 100% দিয়ে হার্ড ওয়ার্ক করবে এবং হার্ড ওয়ার্কের পাশাপাশি কনসেপ্ট ক্লিয়ার রেখে স্মার্ট ওয়ার্ক করবে। অর্থাৎ হার্ড ওয়ার্ক করার জন্য স্মার্ট ওয়ার্ক করা ভীষণ জরুরি, কেননা শুধু গাধার মতো আমি মুখস্থ করে গেলাম পাতার পর পাতা, তাহলে গাধা হতে পারবো, মানুষ হতে পারবো না। তাই জন্য হার্ড ওয়ার্ক করার পাশাপাশি স্মার্ট ওয়ার্কটাও কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট। টেকনিক্যালি হার্ড ওয়ার্ক করতে হবে, ঠিক আছে? হার্ড ওয়ার্ক তো ধরো একজন যে গরিব মানুষ সেও হার্ড ওয়ার্ক করে, সারাদিন ভ্যান চালাচ্ছে, আবার একজন বড় লোক সেও হার্ড ওয়ার্ক করছে, কিন্তু দুজন টাকা বেশি ইনকাম করছে, গরিব মানুষটা কম করছে। কেন? যে এই জায়গায় হার্ড ওয়ার্ক করছে সে কিন্তু অনেক স্ট্র্যাটেজিক্যালি করছে, আর যে ভ্যান চালাচ্ছে বা অন্য কোনো কাজ করছে সে কিন্তু স্ট্র্যাটেজিটা মেনটেন করতে পারছে না হয়তো, তাই জন্যই সে কম ইনকাম করছে। তাহলে হার্ড ওয়ার্ক কিন্তু তোমাকে অবশ্যই ট্যালেন্টেড ভাবে করতে হবে, অর্থাৎ ট্যালেন্টটাকে মিশিয়ে হার্ড ওয়ার্ক করতে হবে। এবার আসি আমি তোমাদের 6টা পিলারের কথা বলবো। এই 6টা পিলার যদি তোমার মধ্যে থাকে, যদি তুমি এই 6টা পিলারের অংশ হও, তাহলে অবশ্যই তুমি সায়েন্স নিয়ে এগিয়ে যাও, তোমাকে কেউ আটকাতে পারবে না। তুমি সমস্ত সাবজেক্ট ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি সব কিছুতে ভালো করবে, একদম ভালো করবেই। 6টা পিলারের মধ্যে ফার্স্ট পিলার, ডেইলি 5 to 6 আওয়ার সেলফ স্টাডি। একদম কোমরে গামছা বেঁধে নাও বা মাথায়ও গামছা বাঁধতে পারো, যে একদম ডিটারমাইন্ড হয়ে যাও তুমি যে প্রতিদিন 5 থেকে 6 ঘন্টা যাই হয়ে যাক না কেন আমি প্র্যাকটিস করবই। অর্থাৎ এই 5-6 ঘন্টা আমাকে এই 5-6 ঘন্টা কেউ বাইরে রাখতে পারবে না। আমার যতই কাজ থাকুক, আমার যতই ইম্পর্টেন্ট দরকার থাকুক, আমার যতই বন্ধুদের সাথে আড্ডা থাকুক, আমার যতই গেম খেলার তাড়া থাকুক, আমি সমস্ত কিছু থেকে নিজেকে আইসোলেট করব এবং দিনে 4-5-6 ঘন্টা নিজেকে দেব। প্রাইভেট, স্কুল এই সব কিছুর বাইরে 5 থেকে 6 ঘন্টা প্রতিদিন নিয়মিত নিজেকে দাও। এটা কিন্তু একদিন নয়, 2 দিন নয়, 10 দিন নয়, 1 মাস নয়, এটা কিন্তু একেবারে ফার্স্ট ডে অফ ক্লাস 11 থেকে লাস্ট ডে অফ ক্লাস 12, অর্থাৎ 2 বছরে প্রতিদিন এই টাইমটাকে তোমাকে দিয়ে যেতে হবে। হ্যাঁ, কোনোদিন তুমি বেশি দাও, কিন্তু কোনোদিন যেন তোমার টাইমটা কম না হয়। খুব অ্যাক্সিডেন্টালি এমন কিছু সিচুয়েশনের জন্য যদি 1 দিন 2 দিন মিস হয়েও যায়, তারপরে কিন্তু সেটা রিকভারি করার চেষ্টা করতে হবে। ওই 1 দিন 2 দিনটা 1 মাস 2 মাস হয়ে গেলেই সমস্ত গল্প অল্প হয়ে যাবে। এবং বেশিরভাগ ছাত্রছাত্রী তাই হয়, বছরের শুরুতে ক্লাস 11-এ বিশাল মোটিভেশন নিয়ে পড়াশোনা শুরু করে, কিন্তু কিছুদিন পর কোনো একটা অ্যাক্সিডেন্টাল কারণে তার কিছুদিন গ্যাপ চলে গেলে আর সে মূল স্রোতে ফিরতে পারে না। তাই মূল স্রোতে কিন্তু তোমাকে ফিরতে হবে, তোমাকে কিন্তু ঠিকঠাক ভাবে মেনটেন করে যেতে হবে, কনসিস্টেন্সি ধরে রাখতে হবে। মনে রাখতে হবে ইটস নট এ স্প্রিন্ট রেস, ইটস এ ম্যারাথন রেস। অর্থাৎ ক্লাস 11 এবং 12 কিন্তু একটা ম্যারাথন, আর ম্যারাথনে স্পিড একটা মিনিমাম রেখে কন্টিনিউ করাটা ভীষণভাবে ইম্পর্টেন্ট। তাই স্পিড বিশাল হাই রাখতে হবে বা খুব লো রাখতে হবে এমনটা নয়, স্পিড মিডিয়াম রাখো কিন্তু কন্টিনিউ করো। অর্থাৎ পরের পিলারটাই চলে আসছে কনসিস্টেন্সি। এই কনসিস্টেন্সির অভাবেই অনেক ছাত্রছাত্রী ডুবে যায়। তাই জন্য সমুদ্র বা নদী তুমি সব কিছুই পেরিয়ে যেতে পারবে যদি কনসিস্টেন্সি থাকে। তুমি সাঁতার কাটতে কাটতে হাত তো এরকম চালাতে চালাতে যদি হাতটা বন্ধ করে দাও, তাহলে কিন্তু তুমি কনসিস্টেন্সি ধরে রাখতে পারলে না, তাহলে তুমি ডুববে, এটা একেবারে কোনো কিছু করার নেই। আর যদি তুমি হাত চালাতে থাকো, কন্টিনিউ হাত এবং পা চলতে থাকে, তাহলে নিশ্চিত এগিয়ে যাবে। তাই কনসিস্টেন্সি তোমার ভীষণ ইম্পর্টেন্ট একটা পিলার। থার্ড পিলার, কনসেপচুয়াল লার্নিং। অনেকেই চেষ্টা করে মুখস্থ করে নেব, পড়ে নেব, এটা মুখস্থ করে পরীক্ষায় লিখে দিলাম, গল্প শেষ। না, সায়েন্স নিয়ে পড়ার বেসিক ক্রাইটেরিয়া হলো কনসেপচুয়াল লার্নিং করতে হবে, অর্থাৎ বুঝে পড়তে হবে। যেটা পড়ছো সেটা বুঝে পড়ো, যে টাইপের কোশ্চেন পড়ছো সেই টাইপের অন্য কোশ্চেনও যাতে অ্যাটেন্ড করতে পারো, এটাকে দেখো। তার কারণ লাস্ট কয়েক বছরের প্রিভিয়াস ইয়ারে তোমরা বোর্ডস এবং জেইই বা নিট যে কোনো কোশ্চেন তুলে দেখতে পাবে যে এখানে কিন্তু পারফেক্টলি কমন পাওয়ার কোনো জায়গা নেই। কনসেপচুয়াল যদি প্রশ্ন তুমি করতে পারো, তাহলে পরীক্ষার হলেও তুমি ঠিকঠাক ভাবে করে আসতে পারবে। আর যদি আমি 10টা প্রশ্ন করে গেলাম, 5টা প্রশ্ন কমন পাবো, এই মেন্টালিটি নিয়ে পরীক্ষার হলে যাও, তাহলে তুমি ডুববে, একদম সর্বোত্তভাবে ডুববে, এটা নিয়ে কোনো দ্বিধাবোধ নেই। তাহলে কনসেপচুয়াল লার্নিং করতে হবে, অর্থাৎ যেটা পড়তে হবে বুঝে পড়তে হবে। এমন টিচারের কাছে পড়তে হবে যে টিচার বোঝাতে পারে, যার বোঝানোটা তুমি বুঝতে পারো। এমন টিচারের কাছে পড়ো না যে টিচার বোঝাতে পারছে না বা তোমার মনে হচ্ছে যে আমি বুঝতে পারছি না। সেটা যদি আমিও হই, আমার পড়ানোও যদি বুঝতে না পারো, তাহলে
পড়ো না, আমি চাইবো যেখান থেকেই পড়ো, যেভাবেই পড়ো, বুঝে পড়ো। তার কারণ বুঝতে যদি না পারো তাহলে সেই পড়াশোনার কোনো দাম আছে বলে আমি মনে করি না। আর বিশেষত সায়েন্সের ক্ষেত্রে রিভিশন, হ্যাঁ এটা ভীষণ 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 ইম্পর্টেন্ট একটা পার্ট, যে 3 থেকে 4 বার করে রিভিশন দেওয়া। এই বইটার ম্যাথ অনুপাত সমানুপাত আমি একবার করেছি স্যার, পরীক্ষার হলে করে এসেছি, তাহলে এই বইটার ম্যাথও কি একবার করে পরীক্ষার হলে করে আসতে পারবো? না, ইটস নট পসিবল। এই বইয়ের যে কোনো প্রবলেম তোমাকে 2 থেকে 3 বার তুমি যদি প্র্যাকটিস না করো তাহলে কিন্তু পরীক্ষার হলে নামিয়ে আসতে পারবে না। তাই তোমাকে মাথায় রাখতে হবে বছরের শুরু থেকেই যে আমি এই বইটা কমপ্লিট করবো আর পরীক্ষা দিতে চলে যাবো আর ফুল মার্কস পাবো, এটা কখনোই হবে না। আমি কমপ্লিট করার পর অন্তত যেন 2 থেকে 3 বার রিভিশন করার সময় পাই। এই রকম টেকনিকে আমাকে এগোতে হবে, তবেই কিন্তু তোমরা ঠিকঠাক ভাবে এই সায়েন্সটাকে কন্টিনিউ করতে পারবে। স্টাডি ম্যাটেরিয়াল ফ্রেশ রাখা, আমরা কি করি এখন, ইউটিউব আছে, অনেক অনলাইন প্ল্যাটফর্ম আছে, অনেক জায়গায় অনেক ম্যাটেরিয়ালস আছে, আমরা এখান থেকে এটা, এখান থেকে এটা, এখান থেকে সেটা এরকম ভাবে আঁকড়ে নেওয়ার চেষ্টা করি। ভাই তোর ওই নোটটা দে, ভাই তোর ওই নোটটা দে, সব আঁকড়ে নেওয়ার চেষ্টা করি, তারপর আঁকড়ে নিয়ে আমরা পুরো মাথা হ্যাং করে বাড়িতে বসে থাকি। না, এভাবে পড়াশোনা হয় না। পড়াশোনা তুমি অল্প জিনিসপত্র অ্যাজিউম করো এবং যেটা অ্যাজিউম করছো সেটাকে ঠিকঠাক ভাবে পড়ো। তুমি গবেষণা করতে যাও, তুমি গ্র্যাজুয়েশনের পরে এমএসসিতে যাও, সেখানে গিয়ে তুমি ভুরি ভুরি জিনিসপত্র পড়ো, বিভিন্ন রকম জিনিসপত্র পড়ো, আইডিয়া নাও বিভিন্ন রকমের, ঠিক আছে, কোনো সমস্যা নেই। কিন্তু 11 এবং 12 এখানে তুমি যত মিনিমাইজ করতে পারো তোমার স্টাডি ম্যাটেরিয়াল ততই ভালো। অর্থাৎ স্টাডি ম্যাটেরিয়াল এই স্যারের নোট, ওই স্যারের নোট, সেই স্যারের নোট, সেই ম্যামের নোট এত লাগবে না। একটা স্যারের নোট পড়ো, ঠিকঠাক নোট পড়ো, একটা স্যারের কাছে পড়ো, ঠিকঠাক ভাবে পড়ো, একটা স্যারের মক টেস্ট দাও, ঠিকঠাক ভাবে দাও। এটা আমার মনে হয় ভীষণ রকম ইম্পর্টেন্ট একটা পার্ট তোমাদের। আর লাস্ট হচ্ছে ট্রাস্ট ইয়োরসেলফ। এটা না করতে পারলে, এটাই লাস্ট এন্ড ফাইনাল, মানে এটা সবচেয়ে ইম্পর্টেন্ট, দ্য মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যে এটা যদি নিজের উপর যদি বিশ্বাস কারুর না থাকে তাহলে সে জীবনে কিছুই করতে পারবে না। সে সায়েন্স কেন, সে আর্টস কমার্স, সে পৃথিবীর যে কোনো রাশিয়াতে গিয়ে সেখানে গিয়ে পড়াশোনা করলেও কোনো কিছু করতে পারবে না। তুমি যদি ঠিকঠাক ভাবে তোমার নিজের উপর বিশ্বাস না রাখতে পারো তাহলে জীবনে তুমি কোনো কিছুই করতে পারবে না। পড়াশোনাতে ছেড়ে দাও, পানবিড়ির দোকান খুললেও লাভ করতে পারবে না। এই জন্য তোমাকে তোমার নিজের উপর বিশ্বাস রাখাটা ভীষণ 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 রকম ইম্পর্টেন্ট। নিজের উপর যদি বিশ্বাস থাকে, নিজের উপরে যদি দখল থাকে, নিজের মাইন্ডটাকে যদি তুমি কনসেন্ট্রেট করে রাখতে পারো তাহলে আমি বলবো তুমি সায়েন্স নিয়ে এগিয়ে যাও, তোমাকে কেউ ধরে রাখতে পারবে না। সায়েন্স নিয়ে পড়াশুনো করে এমন মানুষ আছে যারা মিসাইল ম্যান হয়ে ওঠে, আবার সায়েন্স নিয়ে পড়াশুনো করে এমন মানুষ আছে যারা সিঁড়ির নিচে বিড়ির দোকান খুলে বসে থাকে। তাই তোমাকে ডিসাইড করতে হবে তুমি কোনটা করতে চাও। তুমি মিসাইল ম্যান হতে চাও, আকাশে উঠতে চাও, নাকি তুমি সিঁড়ির নিচে বিড়ির দোকান খুলতে চাও। যেভাবে তুমি ভাববে, যেভাবে তুমি তোমার মেন্টালিটিকে সাজাবে, সেখানেই তুমি পৌঁছবে। যে মানুষ যত বেশি বড় ভাবতে পারে সে তত বড় জায়গায় নিজেকে দেখতে পারে, যে যত ছোট ভাবে সে তত ছোট জায়গায় নিজেকে দেখে। তাই তোমার ভাবনার উপরে তোমার কন্ট্রোল আনতে হবে। তুমি নিজেকে সেভাবেই তৈরি করো যেন তুমি শুধু আগুন নয়, তুমি একটা বারুদের বাক্স হয়ে উঠতে পারো, তুমি যে কোনো জায়গায় আগুন লাগাতে পারো। একেবারে নিজেকে সেভাবেই তৈরি করো। ক্লাস 11 শুরু থেকে আমি কথা দিচ্ছি, এসওই বাংলা তোমার পাশে থাকবে, আমিনুর স্যার তোমার পাশে থাকবে, সর্বত্র দিয়ে থাকবে, সব কিছু দিয়ে থাকবে। এসওই বাংলাতে ম্যাথ, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি, কম্পিউটার সায়েন্স, বাংলা, ইংলিশ সমস্ত ক্লাস ইউটিউবে ফ্রিতে তোমাদের জন্য আসবে, কথা দিচ্ছি। তোমরা শুধু এগিয়ে চলো, তোমাদের পাশে এসওই বাংলা আছে, তোমাদের জন্য এসওই বাংলা আছে। বাংলার প্রত্যেকটি প্রান্তিক ছেলে মেয়ে যারা অর্থের অভাবে পিছিয়ে পড়ছে তাদের পাশে এসওই বাংলা আছে। বাংলার প্রত্যেকটি শহুরে ছেলে মেয়ে যারা অর্থ পাওয়ার পরও উপযুক্ত শিক্ষা পাচ্ছে না তাদের পাশে এসওই বাংলা আছে। বাংলার প্রত্যেকটি মফস্বলের ছেলে মেয়ে তাদের পাশে এসওই বাংলা আছে। এসওই বাংলা সর্বত্রভাবে সমস্ত গভর্নমেন্ট স্কুলের ছেলে মেয়ের পাশে আছে। গভর্নমেন্ট স্কুল শেষ হয়ে যাক, গভর্নমেন্ট স্কুলে পড়াশোনা না হোক, কিন্তু একটা অনলাইন একটা ইউটিউবকে হাতিয়ার করে তোমাদের পাশে এসওই বাংলা থাকবে। প্রতিটি ছাত্র ছাত্রীকে তার সঠিক স্বপ্নে পৌঁছে দেওয়া পর্যন্ত এসওই বাংলা থাকবে, এটুকু কথা দিলাম। তোমরা প্রত্যেকে আগুন হয়ে ওঠো, তোমরা প্রত্যেকে ফিনিক্স হয়ে ওঠো, নিজেদেরকে পোড়াও এবং নিজেদেরকে পুড়িয়ে নতুন করে জন্ম নাও। এসওই বাংলাতে মার্চ মাসের একেবারে শুরু থেকে তোমাদের জন্য ক্লাস আসতে চলেছে। কমপ্লিট সমস্ত সাবজেক্টের ইউটিউব ক্লাসের রুটিন তোমাদেরকে দেওয়া হবে, সেভাবেই তোমাদের প্রত্যেকটি ক্লাস হবে। তোমরা প্রত্যেকে তৈরি হয়ে যাও। এবং এছাড়াও তোমাদের অলরেডি যে এসওই বাংলা চ্যানেলে ক্লাস 11 সেমিস্টার 1 এর যে ক্লাসগুলো দেওয়া আছে সেগুলোও তোমরা দেখতে পারো। সেগুলোও তোমাদের জন্য, প্রত্যেকটি ক্লাসই কিন্তু তোমাদের জন্য ভীষণ 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 গুরুত্বপূর্ণ এবং
সেভাবেই তোমাদের জন্য প্রিপেয়ার করা আছে। একেবারে হোয়াইট বোর্ড থেকে ডিজিটাল বোর্ড সব ধরনের ক্লাস আছে। এসওই বাংলার সাথে আগামীতে যুক্ত থাকতে চাইলে এসওই বাংলার হোয়াটসঅ্যাপ এবং টেলিগ্রাম চ্যানেলগুলোকে তোমরা ফলো করো, এসওই বাংলাকে সাবস্ক্রাইব করো এবং এসওই বাংলার একনিষ্ঠ সদস্য, একেবারে এসওই বাংলা পরিবারের সদস্য হয়ে থেকো। এসওই বাংলা শুধুমাত্র বোর্ডস নয়, পাশাপাশি জেই, নিট এবং বাকি 9-10 তোমাদের ভাই বোন এবং তারও নিচে সমস্ত জায়গাতে যাওয়ার চেষ্টা করছে, সবার জন্য বেটার এডুকেশন আনার চেষ্টা করছে। তোমরা এসওই বাংলাকে সাপোর্ট করো, বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এসওই বাংলাকে পৌঁছে দিও। তোমাদের দরকার বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের কাছে এসওই বাংলাকে পৌঁছে দেওয়া, আমাদের দরকার এই প্রত্যেকটি ছেলে মেয়েকে প্রপার এডুকেশন প্রোভাইড করা, অর্থাৎ তোমরা এবং আমরা মিলে সোনার বাংলা করতে পারি, তোমরা এবং আমরা মিলে বাংলাকে ঢেলে সাজাতে পারি, তোমরা এবং আমরা মিলে বাংলাকে জগৎ সবার শ্রেষ্ঠ আসনে অলঙ্কিত করতে পারি। এটা শুধু আমরা পসিবল করতে পারবো না, এটা শুধু তোমরাও পসিবল করতে পারবে না। তাই সাপোর্ট করো এসওই বাংলাকে যতটা করা যায়। তোমরা এসওই বাংলাকে শুধু ছড়িয়ে দাও, বাকি দায়িত্ব আমি আমার কাঁধে তুলে নিলাম। অবশেষে সব কাজ ছেড়ে আমার দেহের রক্তে তোমাদেরকে করে যাব আশীর্বাদ, তারপর হব ইতিহাস। কথা দিলাম বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ের পাশে এসওই বাংলা আমিনুর স্যার যতদিন আছে ততদিন থাকবে। আর যে কোনো সমস্যাতে তোমরা 8927185025 এই নাম্বারে কন্ট্যাক্ট করো। বাংলার প্রত্যেকটি ছেলে মেয়ে পড়বে, শিখবে এবং জিতবে, সেই দায়ভার আমরা নিলাম। জয় হিন্দ।